পাওয়া মোটিভেশন বা সাময়িক উত্তেজনার বশে আমরা অনেকেই বড় বড় লক্ষ্যের পেছনে ছুটি আর খুব দ্রুতই সেই উত্তেজনা হারিয়েও ফেলি। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি নিয়ে কথা বলবো যা সাধারণ মোটিভেশনের ধারণাকে পুরোপুরি বদলে দিয়ে একটি স্বয়ংক্রিয় এবং পরিচয় ভিত্তিক অভ্যাস তৈরি করতে সাহায্য করবে। একজন পারফরম্যান্স কোচ হিসেবে আমি বলতে পারি, আজ আমরা চিন্তাধারার যে প্যারাডাইম শিফট বা পরিবর্তন নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আক্ষরিক অর্থে গেম চেঞ্জিং। ক্ষণিকের আবেগের বদলে কিভাবে অটল ধারাবাহিকতা অর্জন করা যায় সেটাই হবে আমাদের মূল ফোকাস। প্রতি বছরই কিন্তু নতুন বছর নতুন আমি এমন অনেক সংকল্প বা রেজলিউশন নেওয়া হয়, কিন্তু মজার বা বলা যায় হতাশার ব্যাপার হলো মাত্র 2 সপ্তাহ বা বড়জোর কয়েক মাস পরেই দেখা যায় সেই পুরনো জায়গাতেই সবাই আটকে আছেন। লক্ষ্যগুলোর অকাল মৃত্যু ঘটে। এই যে ক্রমাগত লক্ষ্য নির্ধারণ করা আর তারপর হতাশ হওয়া, এর মূল কারণ কিন্তু বুদ্ধিমত্তা বা সময়ের অভাব একদমই নয়। সফল মানুষরা যে সবসময় সবচেয়ে বুদ্ধিমান হন তা কিন্তু নয়। তাদের আসল সিক্রেট হলো ধারাবাহিকতা। এখানেই আসলে মূল সমস্যাটা লুকিয়ে আছে। একটি কাজ প্রতিদিন করার অভাবই হলো ব্যর্থতার প্রধান কারণ। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। এই সেলফ স্যাবোটাজিং বা আত্মনাশক প্রবণতা কাটিয়ে ওঠার জন্য আজ আমরা একটি সুসংগঠিত রোডম্যাপ অনুসরণ করব। আমাদের আজকের এজেন্ডার থাকছে 6টি বিষয়। 1. মোটিভেশনের মিথ। 2. নতুনত্বের চেয়ে দক্ষতার গুরুত্ব। 3. 90-91 রুলের ব্যাখ্যা। 4. মনোযোগের বিজ্ঞান। 5. ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তন এবং সবশেষে 6. বাস্তবায়নের 4টি ধাপ। প্রথম পর্ব, মোটিভেশনের মেথ। জীবন বদলে দেওয়ার মতো অভ্যাস করে তোলার ক্ষেত্রে এটাই হলো প্রথম বড় বাধা। ব্যাপারটা একটু ভেবে দেখলে বোঝা যায়, মোটিভেশনের উপর নির্ভর করা মানে হলো ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করা। এটা অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো, কখনো আসে আবার কখনো হারিয়ে যায়, ঠিক যেন একটা অপ্রত্যাশিত আবহাওয়া বার্তা। অন্যদিকে একটি শক্তিশালী আইডেন্টিটি বা পরিচয় তৈরি করা হলো একটি নির্ভরযোগ্য এবং অটল নোঙরের মতো। যখন কেউ মনে মনে বিশ্বাস করেন আমি এমন একজন মানুষ যে প্রতিদিন ধারাবাহিকভাবে কাজ করে, তখন সেই অটল নোঙরই নিশ্চিত করে যে কঠিন কাজগুলো প্রতিদিন সম্পন্ন হচ্ছে। বাইরের আবহাওয়া বা মেজাজ যেমনই থাকুক না কেন, কাজ কিন্তু থেমে থাকে না। দ্বিতীয় পর্ব, নতুনত্বের চেয়ে দক্ষতার গুরুত্ব। এবার চলুন মস্তিষ্কের কিছু স্বাভাবিক প্রবণতার দিকে তাকাই যা আমাদের দীর্ঘমেয়াদী সাফল্যের পথ থেকে সরিয়ে দেয়। মানুষের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই নতুন জিনিসের প্রতি দারুণ আসক্ত। একে বলা হয় শাইনি অবজেক্ট সিন্ড্রোম। যে কোনো নতুন গোল, একদম নতুন ঝকঝকে কোনো প্ল্যানার বা রুটিন শুরু করার সময় মস্তিষ্কে ডপামিনের বন্যা বয়ে যায়। এটা অনেকটা একটা ছোট বাচ্চার নতুন চকচকে খেলনা দেখে লাফিয়ে ওঠার মতো ব্যাপার। কিন্তু যখনই কাজটা একঘেয়ে বা ধীরগতির হয়ে যায়, মস্তিষ্ক তখন নতুন আরেকটি চকচকে লক্ষ্যের দিকে ছুটতে চায়। আর এই নতুনত্বের পেছনে ছুটতে গিয়ে মূলত দীর্ঘমেয়াদী দক্ষতা অর্জন সম্ভব হয় না, যার ফলে ব্যবসা বা ফিটনেসের মতো বড় গোলগুলো মাঝপথেই মুখ থুবড়ে পড়ে। কিন্তু দক্ষতা অর্জনের আসল রহস্য তো এই একঘেয়েমির মাঝেই লুকিয়ে আছে। বাস্কেটবল কিংবদন্তি স্টেফ কারির কথা ধরা যাক। তিনি গত 15 বছর ধরে প্রতিটি গেমের আগে ঠিক 90 মিনিটের একটি নির্দিষ্ট রুটিন অক্ষরে অক্ষরে অনুসরণ করে আসছেন। অথবা কোবি ব্রায়ান্টের সেই বিখ্যাত ঘটনার কথা চিন্তা করা যাক, যেখানে তিনি ডুয়েন ওয়েডের চোখের সামনে টানা 30 মিনিট ধরে ঠিক একই জায়গা থেকে বারবার শট নিচ্ছিলেন। ডুয়েন ওয়েড জানতেন কবি ঠিক কী করতে চলেছেন, তবুও তিনি তাকে থামাতে পারেননি, কারণ কবি সেই একই একঘেয়ে রুটিন হাজার হাজারবার পুনরাবৃত্তি করে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছিলেন। তৃতীয় পর্ব, 90-90 রুলের ব্যাখ্যা। মনোবিজ্ঞানীদের মতে অবিচ্ছেদ্য ধারাবাহিকতা ধরে রাখার জন্য এটি হল চূড়ান্ত অ্যান্টিডোট। এখন 90 এবং 91 এই সাধারণ সংখ্যা দুটির দিকে তাকালেই বোঝা যায় এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর সারল্যের মাঝে। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই সাধারণ সংখ্যাগুলোই জাদুকরী একটি ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। এই রুলটি খুব সোজা। আগামী 90 দিনের জন্য প্রতিদিনের কাজের প্রথম 90 মিনিট শুধুমাত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজের জন্য বরাদ্দ করতে হবে। এটি কেবল সময় ভাগ করে নেওয়া নয়, এটি হলো নিজের ভবিষ্যৎ জীবনের সাথে একটি অলঙ্ঘনীয় চুক্তি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সোজা এই 90 মিনিটের ফোকাস বা গভীর মনোযোগের কাজে ডুবে যেতে হবে। যে কেউ চাইলে 3 মাসের জন্য এই একাগ্র প্রচেষ্টার প্রতিশ্রুতি দিতে পারেন, তাই না? চতুর্থ পর্ব, মনোযোগের বিজ্ঞান। সকালে এই নির্দিষ্ট নিয়মটি কেন জাদুর মতো কাজ করে, চলুন তার নিউরোলজিক্যাল কারণগুলো জেনে নিই। 2012 সালের ব্লেকমোর এবং রবিন্সের একটি গবেষণায় খুব পরিষ্কারভাবে উঠে এসেছে যে মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স, যা সিদ্ধান্ত গ্রহণ এবং জটিল কৌশলের জন্য দায়ী, তা দিনের শুরুর দিকে সবচেয়ে সতেজ থাকে। সবচেয়ে বড় কাজটা দিনের শুরুতে করার মানে হল মস্তিষ্কের এই শীর্ষ অবস্থাকে কাজে লাগানো।
সারাদিনের অন্যান্য কাজ ছেড়ে ক্লান্ত হয়ে দিনের শেষে এই গুরুত্বপূর্ণ কাজটি করতে যাওয়াটা অনেকটা লেগ ডে বা পায়ে ভারী ব্যায়াম করার ঠিক পরপরই ম্যারাথন দৌড়ানোর চেষ্টা করার মতো ব্যাপার। একদমই অবাস্তব, তাই না? তাছাড়া এই নিয়মটি মস্তিষ্ককে আজ কি করব এই সিদ্ধান্ত নিতে গিয়ে অযথাই শক্তি ক্ষয় করা থেকে বাঁচায়। জেফ বেজোস যেমন প্রতিদিন মাত্র 3টি বড় সিদ্ধান্ত নেওয়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন, ঠিক তেমনি এই রুলটি প্রয়োগ করলে মনের ভেতরে কোনো অভ্যন্তরীণ বিতর্ক থাকে না। এটি সিদ্ধান্ত গ্রহণের ক্লান্তি দূর করে এবং যাকে আমরা ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগের কাজ বলি সেটি করতে দারুণভাবে সহায়তা করে। পঞ্চম পর্ব, ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তন। অভ্যাস গঠনের মনস্তাত্ত্বিক স্তরে প্রবেশ করে দেখা যাক কিভাবে আমাদের কাজগুলো আমাদের আত্মধারণাকে সম্পূর্ণ নতুনভাবে রূপ দেয়। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচরণগত মনোবিজ্ঞান অনুযায়ী মানুষ সবসময় তার নিজের সম্পর্কে যে বিশ্বাস ধারণ করে সেভাবেই কাজ করে, কিন্তু যদি কেউ টানা 90 দিন একটি কঠিন কাজ ধারাবাহিকভাবে করে তখন মস্তিষ্কে একটি কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। মস্তিষ্ক তখন ভাবতে বাধ্য হয়, আমি তো নিজেকে অলস ভাবতাম, কিন্তু আমি তো দেখছি প্রতিদিন কাজ করছি। এই অকাট্য প্রমাণের মুখে মস্তিষ্ক তার সেই নেতিবাচক অলস পরিচয়টি মুছে ফেলে একটি নতুন এবং পরিশ্রমী পরিচয় তৈরি করতে বাধ্য হয়। 66 2009 সালের একটি যুগান্তকারী স্টাডি থেকে উঠে আসা এই নির্দিষ্ট সংখ্যাটি আমাদের দেখায় যে একটি কাজকে সত্যিকারের স্বয়ংক্রিয় অভ্যাসে পরিণত করতে ঠিক কতদিন সময় লাগে। হ্যাঁ, এই গবেষণায় প্রমাণিত হয়েছে যে কোনো একটি কাজ টানা প্রায় 66 দিন করলে সেটি অভ্যাসে পরিণত হয়। অর্থাৎ এই নির্দিষ্ট সময়সীমা পার করার পর সেই আচরণটি মানুষের পরিচয়ের একটি স্বাভাবিক অংশে পরিণত হয়। তখন ওই কাজটি করতে আর কোনো মানসিক জোর বা ইচ্ছাশক্তির প্রয়োজন হয় না, বরং সেটি প্রাকৃতিকভাবে এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবেই হতে থাকে। ষষ্ঠ পর্ব, বাস্তবায়নের 4টি ধাপ। আমরা আমাদের এই বিশ্লেষণের সবচেয়ে কার্যকরী এবং চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যে কগনিটিভ সায়েন্স নিয়ে কথা হলো তা কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায় সেটাই এখন দেখব। চলুন এই কৌশলগত ধাপগুলো একে একে আলোচনা করি। প্রথমত, এমন একটি কিস্টোন টাস্ক বেছে নিতে হবে যা জীবনের অন্যান্য অনেক কিছুকে সহজ করে দেবে, যেমন একটি বই শেষ করার জন্য প্রতিদিন সকালে ঠিক 500 শব্দ লেখার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। দ্বিতীয়ত, সেই 90 মিনিটের ব্লকটিকে একটি পবিত্র সময় হিসাবে নির্ধারণ করতে হবে। নিজের সীমানা ঠিক করে নিতে হবে। হতে পারে সেটা ফোন দূরে সরিয়ে রেখে বা নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করে, যেন কেউ এই সময়ে বিরক্ত না করে। এই ক্ষেত্রে জেরি সাইনফেল্ডের ফিজিক্যাল ক্যালেন্ডারের উদাহরণটি অসাধারণ। প্রতিদিন কাজ শেষে ক্যালেন্ডারে একটি বড় লাল এক্স চিহ্ন এঁকে দেওয়া। একসময় লাল ক্রসগুলোর একটি বিশাল চেন তৈরি হবে আর মন স্বভাবতই চাইবে না সেই চেন ভাঙতে। তবে হ্যাঁ, এক পর্যায়ে মস্তিষ্ক তার কমফর্ট জোন থেকে বের হতে চাইবে না এবং অজুহাত তৈরি করবে। এটা আশা করাই স্বাভাবিক। যদি কখনো একদিন কাজ বাদ পড়ে যায় তবে সেটাকে ব্যর্থতা নয় বরং ফিডব্যাক হিসেবে নিতে হবে। তবে মূল মন্ত্র একটাই, কখনোই পরপর 2 দিন চেন ভাঙা যাবে না। তাহলে প্রশ্ন হল, সাময়িক এই মানসিক বাধাগুলোই কি আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে, নাকি একটি নতুন আত্মবিশ্বাসী এবং ধারাবাহিক পরিচয় তৈরি করার জন্য এই 90 দিনের চ্যালেঞ্জটি গ্রহণ করার সময় এখনই এসে গেছে? এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ব্যক্তিগত। এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যে কেউ চাইলে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে এবং সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। আজকের এই বিশ্লেষণটি যদি নতুন কিছু ভাবতে অনুপ্রাণিত করে থাকে, তবে নতুন একটি পরিচয় তৈরির এই 90 দিনের চ্যালেঞ্জ শুরু করার জন্য আজকের দিনটি কি সেরা নয়?